হ্যালো বন্ধুরা, সকলকে জানাই কালাম একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির পার্সোনালিটি বা ব্যক্তিত্ব যে টপিকটা রয়েছে সেই থেকে ব্যক্তিত্বের সংজ্ঞা, ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্বের যে বিভিন্ন ধরনের টাইপ থিওরিগুলো রয়েছে সেইগুলি আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব এই যে পার্সোনালিটি শব্দটি, তার যে ইটোমোলজিক্যাল মিনিং, মানে তার ভূৎপত্তিগত অর্থ, কি করে পার্সোনালিটি শব্দটির উৎপত্তি হয়েছে বা ব্যক্তিত্বের, আমরা প্রথমে এটা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে পার্সোনালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ পার্সোনা থেকে এসেছে। এই যে পার্সোনা কথাটার অর্থ হচ্ছে কি, ফেস মাস্ক বা একটা মুখোশ। মানে আমরা যদি দেখি এই যে গ্রিক দেশে নাটক মঞ্চস্থ করার সময় যারা নাটকে অভিনয় করতেন, এরা কি করতেন, এক ধরনের এই ফেস মাস্ক বা মুখোশ পরিধান করতেন। এই অভিনেতারা এই মুখোশ বা মাস্ক পরিধান করে তারা যে তাদের যে চারিত্রিক বা তাদের যে অভিনয় সেটা দর্শকদের সামনে উপস্থাপনা করতেন। এই যে অভিনেতাদের এই মুখোশ পরাকেই আমরা দেখছি বর্তমানে যেটাকে আমরা পার্সোনালিটি বলি, সেই সময় সেটাকে পার্সোনা বলা হতো। তো ক্লিয়ার? তো বিষয়টা ক্লিয়ার, পার্সোনালিটি শব্দটা কি করে এলো? ওকে, অনেকগুলো ডেফিনেশন আছে, সবগুলো ডেফিনেশন আমাদের পক্ষে করা সম্ভব নয়, ঠিক আছে। তার মধ্যে আমি একটা ইম্পর্ট্যান্ট ডেফিনেশন যেটা এখানে কিছুটা সংক্ষেপে আলোচনা করব। তাই আমি কার ডেফিনেশনটা নিয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন আলপোর্ট। ওকে, তাহলে আলপোর্ট কি বলছেন, যে ব্যক্তিত্ব কাদেরকে আমরা বলি, ব্যক্তির মধ্যে যেসব জৈব মানসিক সত্তা পরিবেশের সঙ্গে অনন্য সঙ্গতি বিধানে সাহায্য করে তারই যে প্রগতিশীল সংগঠনের নাম ব্যক্তিত্ব। তাহলে এই আলপোর্টের ডেফিনেশন থেকে আমরা যে জিনিসটা দেখছি যে কিভাবে আমরা এই ডেফিনেশনটাকে মানে এক্সামে আসলে ধরব। তাহলে প্রথম কি, জৈব মানসিক সত্তা। যে জৈব মানসিক সত্তা কি করে, তাকে সঙ্গতি বিধানে, মানে কি, তাকে অভিযোজনে সাহায্য করে। তার সামনে যে পারিপার্শ্বিক পরিস্থিতি বা পরিবেশ আছে, সে কিভাবে ওই পরিবেশে নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নেবে, এই যে মানিয়ে নেওয়ার যে দক্ষতা বা সক্ষমতা বা সংগঠন আমরা যাকে বলি, সেটাই হচ্ছে কিন্তু আমাদের ব্যক্তিত্ব। ওকে, তাহলে তার এই ডেফিনিশন বিশ্লেষণ করলে দেখা যায় যে ব্যক্তিত্বের কি আছে, কতগুলো বৈশিষ্ট্য সে তুলে ধরেছেন, মানে কতগুলো ইম্পর্টেন্ট দিক। কি কি আছে? প্রথমত আছে গতিশীল সংগঠন। প্রথমত কি লিখেছে? গতিশীল সংগঠন। তাহলে ইংরেজিটা কি হবে? ডাইনামিক অর্গানাইজেশন। তাহলে ব্যক্তি আলপোর্টের মতে ব্যক্তিত্ব কখনোই কি স্থির নয়, ব্যক্তিত্ব কি, এটা গতিশীল। ব্যক্তিত্ব সবসময় কি গতিশীল, মানে ব্যক্তিত্ব কি হয়, এক জায়গায় থেমে থাকে না। ব্যক্তিত্ব কি হয়, ডে বাই ডে চেঞ্জ হয়, তার মধ্যে কি আসে, পরিবর্তন আসে। ওকে, তাহলে নাম্বার 2 কি আছে? জৈব মানসিক সত্তা। ইংরেজিটা কি? সাইকোফিজিক্যাল সিস্টেম। তো সাইকোফিজিক্যাল সিস্টেম বলতে কি বোঝায়? বোঝায় একটি পুরোপুরি মানসিক বা শারীরিক নয়। মানে আমরা যে ব্যক্তিত্বের কথা বলছি এটা কিন্তু পুরোপুরি যে মানসিক বা পুরোপুরি যে শারীরিক এটা নয়। অর্থাৎ এই যে মানসিক ও শারীরিক উভয় সত্তা যে বর্তমান রয়েছে ব্যক্তির মধ্যে, এবং এইগুলি যে আভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের সঙ্গে কি করে মিথস্ক্রিয়া করে, এটাই হচ্ছে কি ব্যক্তির ব্যক্তিত্ব। তাহলে আমরা কি বলবো? জৈব মানসিক সত্তাতে
বলবো যে ব্যক্তিত্ব শুধুমাত্র শারীরিক দিক নয়, ব্যক্তিত্ব শুধুমাত্র মানসিক দিক নয়, ব্যক্তিত্ব হচ্ছে শারীরিক ও মানসিক মানে উভয় দিকের একটা সংগঠিত একটা রূপ। ওকে, নেক্সট দেখা যাক পয়েন্ট নাম্বার 3, নির্ধারণ বা ডিটারমাইন। কি আছে এটা? নির্ধারণ বা ডিটারমাইন। এই শব্দটার অর্থ কি? শব্দটির অর্থ হলো এই যে আমাদের যে জৈব মানসিক সত্তা মানে সাইকো ফিজিক্যাল সিস্টেম, সেটা কি করে? ব্যক্তিকে সক্রিয় করে তোলে, মানে কোনো একটা কিছু করতে ওকে কি করে? ওকে অ্যাক্টিভ করে তোলে যে তুমি এটা করো। পার্সোনালিটি। ওকে, পয়েন্ট নাম্বার কি আছে? পয়েন্ট নাম্বার 4 মানে অনন্য অভিযোজন মানে ইউনিক অ্যাডজাস্টমেন্ট। প্রতিটি ব্যক্তিরই পরিবেশের সঙ্গে কি অভিযোজনে এবং নিজস্বতা প্রকাশ পায়। তার মানে বোঝাচ্ছে এখানে যে প্রতিটি ব্যক্তিই পরিবেশের সঙ্গে যখন অভিযোজন করে তখন কি হয়? তার একটা কিছুটা নিজস্বতা প্রকাশ পায়। তার মানে এক একটা ব্যক্তির মধ্যে এক এক ধরনের গুণ, এক এক ধরনের দক্ষতা আমরা লক্ষ্য করতে পাই, এবং সেই যখন পরিবেশের সঙ্গে অভিযোজন করে দেখা যায় কি এই গুণ বা সত্তাগুলোর কি হয়? প্রকাশ পায়। এটা ব্যক্তিভেদে কি হয়? একটা ব্যক্তিভেদে কি হয়? এটা পার্থক্য লক্ষ্য করা যায়। ব্যক্তিভেদে পার্থক্য লক্ষ্য করা যায় এই প্রকাশের ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা চলে যাব ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে। ওকে, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের আগে আমি একটা জিনিস লিখতে ভুলে গেলাম, সেটা একটা কোটেশন আছে, দেখে নিও তোমরা। এটা কি? যে ব্যক্তিত্ব হলো সহজাত প্রবৃত্তি ও প্রবণতার সমষ্টি। ব্যক্তিত্ব কি? সহজাত প্রবৃত্তি ও প্রবণতার সমষ্টি হচ্ছে ব্যক্তিত্ব। এটা কে বলেছেন? এটা বলেছেন মর্টন প্রিন্স। এই ডেফিনেশনটা কে দিয়েছে? আলপোর্টের পর যে ডেফিনেশনটা আমি এখানে তুলে ধরেছি সেটা হচ্ছে কি মর্টন প্রিন্সের যে ডেফিনেশন, সেটা আমি এখানে লিখে দিয়েছি। যে ব্যক্তিত্ব কি? এই যে মানুষের সহজাত প্রবৃত্তি ও যে প্রবণতা রয়েছে, সহজাত প্রবৃত্তি ও প্রবণতার যে সমষ্টি, সেটা হচ্ছে ব্যক্তিত্ব। এছাড়া উনি কী বলেছেন? কনসিয়াস পার্সোনালিটি। কনসিয়াস পার্সোনালিটি। তাহলে পরীক্ষায় আসতে পারে যে সহজাত প্রবৃত্তি ও প্রবণতার সমষ্টি হলো ব্যক্তিত্ব। কে বলেছেন? তাহলে আমরা কি বলবো? মর্টন প্রিন্স। এছাড়া উনি আরেকটা উক্তি করেছেন, সেটা কি? কনসিয়াস পার্সোনালিটি। তাহলে এই কনসিয়াস পার্সোনালিটির কনসেপ্টটা কে দিয়েছেন? সেটা দিয়েছেন মর্টন প্রিন্স। তোমরা দেখে নেবে বিষয়টা। ওকে, এবার আমরা চলে যাব ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে। কি কি বৈশিষ্ট্য আছে ব্যক্তিত্বের? তাহলে প্রথমত আমরা দেখব কি যে ব্যক্তিত্ব হচ্ছে কি সহজাত ও অর্জিত। মানে ব্যক্তিত্ব হচ্ছে সহজাত ও অর্জিত বৈশিষ্ট্যের সমন্বয়ের ফল। মানে সহজাত মানে কি? মানে সহজাত সূত্রে প্রাপ্ত কি দৈহিক, মানসিক, প্রাক্ষবিক যে বৈশিষ্ট্য রয়েছে তার সঙ্গে যখন আমরা আমাদের অর্জিত বৈশিষ্ট্যের সমন্বয় ঘটাই তখনই কিন্তু আমাদের এই ব্যক্তিত্ব কিন্তু গড়ে ওঠে। তাহলে আমরা কি বলবো? যে ব্যক্তিত্ব হচ্ছে সহজাত ও অর্জিত বৈশিষ্ট্যের সমন্বয়ের ফল। অর্থাৎ আমরা সহজাত সূত্রে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে জন্মগ্রহণ করি, তার সাথে যখন আমরা অর্জিত বৈশিষ্ট্যের সমন্বয় ঘটাই তার ফলে আমাদের গড়ে ওঠে কি ব্যক্তিত্ব। ওকে, পয়েন্ট নাম্বার 2 কি আছে? পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ব্যক্তিত্ব গতিশীল মানে ডাইনামিক। ব্যক্তিত্বের লক্ষ্য হলো কি আমাদের পরিবেশের সঙ্গে কি অভিযোজন, মানে নিজেকে খাপ খাইয়ে নেওয়া পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে। তাহলে সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে যখন আমাদের সার্থক অভিযোজনের বিষয়টা আসে তখন ব্যক্তি কিন্তু নিজেকে পরিবর্তন অবশ্যই করতে হবে। কারণ নিজেকে পরিবর্তন করতে না পারলে কখনোই এই পরিবর্তিত পরিবেশের সাথে তুমি কিন্তু কখনো নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না। তার মানে কি? নিজেকে পরিবর্তন করতে হবে, তবেই তুমি পরিবেশের সাথে অভিযোজন করতে পারবে। সেটা তুমি যে কোনো ব্যক্তিত্বের অধিকারী হও না কেন, তোমাকে কিন্তু নিজেকে আপডেট রাখতে হবে। কারণ সোসাইটি যে জায়গায় চেঞ্জ হচ্ছে,
সেই জায়গায় কিন্তু তুমি একটা সামাজিক জীব, সমাজ চেঞ্জ মানে তোমাকেও চেঞ্জ হতে হবে। এটাই হচ্ছে কিন্তু ব্যক্তিত্বের আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য। ওকে, তাহলে বোঝা গেল পয়েন্টটা। এবার আমরা দেখব পয়েন্ট নাম্বার 3, ব্যক্তিত্ব কি একটা সংগঠন। এখানে অনেকেই বলবে স্যার ব্যক্তিত্ব কী করে একটা সংগঠন হয়, আমরা তো বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন, শিক্ষা সংগঠন এই সমস্ত শুনেছি, তাহলে এটা কি ধরনের সংগঠন রে বাবা? এটা হচ্ছে কি, এই যে আমাদের যে আমরা সহজাত কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করি এবং পারিপার্শ্বিক পরিস্থিতিতে ধীরে ধীরে চলতে ফিরতে গিয়ে আমরা কি করি, কিছু অর্জিত গুণ আমরা রপ্ত করি। তাহলে এই সহজাত গুণ আর অর্জিত গুণ দুটাকে যখন আমরা একত্রিত করে নিই, তখন দেখা যায় কি একটা সাংগঠনিক আলাদা একটা রূপ পায়, তাকেই আমরা বলি ব্যক্তিত্ব। তাহলে ব্যক্তিত্ব কি একটা সংগঠন, অর্থাৎ সহজাত গুণ ও অর্জিত গুণের যখন একত্রে মিলেমিশে একটা সাংগঠনিক রূপ পায়, তখনই আমরা তাকে বলি ব্যক্তিত্ব। ওকে, বোঝা গেল? পয়েন্ট নাম্বার 3 শেষ। পয়েন্ট নাম্বার 4, ব্যক্তিত্বের একক কি? ব্যক্তিত্বের একক হচ্ছে জৈব মানসিক সত্তা। জৈব মানসিক সত্তা, জৈব মানে কি? দৈহিক, মানসিক মানে মন। তাহলে একজন ব্যক্তির একক কি? ব্যক্তিত্বের একক হলো জৈবের সাথে সাথে মানসিক সত্তা। ধরো সাপোজ কেউ দৈহিক দিক দিয়ে সে কি হলো, জৈবিক দিক দিয়ে সে একদম দেখতে সুঠাম ব্যক্তি, কিন্তু তার মানসিক ডেভেলপমেন্ট হলো না, তখন কিন্তু আমরা তাকে ব্যক্তিত্বের পর্যায়ে মানে তুলে ধরতে পারি না। তার মানে জৈবের সাথে সাথে মানসিক সত্তার যখন বিকাশ হবে, আমরা তখনই বলবো কি যে পার্সোনালিটি বা ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি। এটাকে বলা হয় কি? সংলক্ষণ, বা ইংরেজিতে বলি আমরা ট্রেট। এর মধ্যে কি হয়? দেহ ও মন উভয়েরই কিন্তু ভূমিকা বর্তমান। তাহলে আমরা কি বলবো? যে ব্যক্তিত্ব হলো একটা জৈব মানসিক সত্তা, যাকে আমরা কি বলি? এই জৈব মানসিক সত্তাকে আমরা অনেক সময় সংলক্ষণ বলে থাকি। মানে কিছু লক্ষণ দেখে আমরা ধরে নিই যে এই ব্যক্তি ব্যক্তিত্বের অধিকারী। ক্লিয়ার? এর মধ্যে কি আছে? দেহ ও মন উভয়েরই ভূমিকা থাকে সংলক্ষণে। ওকে, পয়েন্ট নাম্বার 5, ব্যক্তিত্ব কি? আচরণের গতি প্রকৃতি নির্দিষ্ট করে। অবভিয়াসলি ব্যক্তিত্ব কি করে? ব্যক্তিত্ব আচরণের গতি প্রকৃতি নির্দিষ্ট করে ব্যক্তির, এটা স্বাভাবিক। তাই ব্যক্তিত্বকে কি বলা হয়? আচরণের নির্ধারক বলা হয়। তোমার যে পার্সোনালিটি, তার উপর ডিপেন্ড করবে তুমি কি ধরনের আচরণ করবে। ক্লিয়ার? তাহলে তোমার ব্যক্তিত্বই তোমাকে বলে দিচ্ছে তোমার আচরণটা কীরকম হবে। এই কারণে অনেকে বলেন যে ব্যক্তিত্ব কি? আচরণের নির্ধারক। ওকে, তাহলে পয়েন্ট নাম্বার, ওকে, তাহলে এখানে লাস্ট আমি একটা জিনিস লিখে দিয়েছি, দেখো, ব্যক্তিত্ব হলো মানুষের আচরণের সামগ্রিক রূপ। এটা কে বলেছেন? এটা বলেছেন উডওয়ার্থ। কে বলেছেন এটা? উডওয়ার্থ। এই ডেফিনেশনটা দেখে নেবে। ওকে, নেক্সট আমরা চলে যাব নেক্সট স্লাইডে, কি আছে দেখি। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 6-এ কী আছে? বৈশিষ্ট্যের মধ্যে ব্যক্তিত্বের অনন্যতা। অনন্যতা মানে কি? ব্যক্তির মধ্যে কি পার্থক্য থাকবেই, অর্থাৎ প্রতিটি ব্যক্তির মধ্যে কি আছে? নিজস্বতা দেখা যায়। সকল ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু একরকম নয়। কেউ কোনো কাজে দক্ষ থাকতেই পারে, এক্সট্রা কিছু ওর মধ্যে কি ক্রিয়েটিভিটি থাকতে পারে, আবার অন্যের মধ্যে দেখা গেল কি সেই ক্রিয়েটিভিটিটা নেই। এই অর্থে কি ব্যক্তি অনন্য, অর্থাৎ প্রতিটি ব্যক্তির মধ্যে কি আছে? নিজস্বতা দেখা যায়। নিজস্বতা বলতে ব্যক্তির যে সাধারণ সংলক্ষণ বা সত্তা, সেটা কি করে? সেই সংলক্ষণগুলো তার যে আচরণ তার মধ্যে প্রকাশ পায়। দেখা যায় কি সমপরিস্থিতিতে দুজন ব্যক্তি কিন্তু দুভাবে প্রতিক্রিয়া করে।
এবং এই প্রতিক্রিয়ার ফলে দুজন ব্যক্তি যে অভিজ্ঞতা সঞ্চয় করে তার মধ্যেও কিন্তু পার্থক্য দেখা যায়। সাপোজ ধরো এই যে আমি ক্লাসটা নিচ্ছি, যারা যারা দেখছো সবাই কিন্তু সমানভাবে নেবে না। কেউ আমি কি বলছি সে শুনছে খুব সুন্দর করে, বিষয়টা খুব স্পষ্ট করে বোঝার চেষ্টা করছে, আবার কেউ কি করছে জাস্ট দেখছে, ভাবছে আচ্ছা ঠিক আছে দেখি, সময় আছে যেহেতু, সামনে যেহেতু ভিডিওটা এসছে, ঠিক আছে। তাহলে কি বিষয়টা কিন্তু একটা, মানে দেখার পদ্ধতিটা কি হচ্ছে এখানে দুই ধরনের। কেউ ভাবছে কি ভিডিওটা দেখে আমি নোটটা নিজের মতো করে রেডি করে নেব, স্যার যেভাবে বলেছেন, যাতে আমার কি হয় হেল্প হয় এক্সামে। আর অন্যজন ভাবছেন ঠিক আছে ভিডিও তো কতই আসে দেখি। এটা হচ্ছে কি ব্যক্তিভেদে বিষয়টা কি পার্থক্য হচ্ছে আছে। তাহলে পার্সোনালিটির মধ্যে কি আছে অনন্যতা আছে। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম? ব্যক্তিত্ব যে ইটিমোলজিক্যাল মিনিংটা দেখলাম, ডেফিনেশন দেখলাম আলপোর্টের, মর্টন প্রিন্সের, উডওয়ার্থের, তারপরে ব্যক্তিত্বের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো আমরা ডিসকাস করেছি এক এক করে। এবার আমরা আলোচনা করব এই যে টাইপস অফ পার্সোনালিটি বা টাইপ অ্যাপ্রোচেস অফ পার্সোনালিটি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। প্রথমত দেখা যাক, এখানে আমি লিখেছি হিপোক্রেটসের কথা। কার কথা লিখেছি? হিপোক্রেটস। তাহলে হিপোক্রেটস প্রথমত লিখেছি হিপোক্রেটস, এই যে খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিক চিকিৎসক এই যে ব্যক্তির আচরণ ও মেজাজের পরিপ্রেক্ষিতে হিপোক্রেটস কি করেছেন? মানুষকে 4টি শ্রেণীতে বিভক্ত করেছেন। মানে 4 ধরনের ব্যক্তিত্বের কথা উনি বলেছেন। কি কি? একটা হচ্ছে স্যাঙ্গুইন, আরেকটা হচ্ছে কি কলেরিক, 3 নম্বর হচ্ছে ফ্ল্যাগমেটিক, 4 নম্বর হচ্ছে মেলাঙ্কলিক। এবার আমরা এক এক করে দেখব যে স্যাঙ্গুইন যারা ব্যক্তিত্বের অধিকারী এদের কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে কি আছে স্যাঙ্গুইন যারা? এরা হচ্ছে কি সক্রিয় ও আশাবাদী। আমি এখানে একটা জিনিস বলে রাখি, সক্রিয় ও আশাবাদী বিষয়টা কি বোঝাচ্ছে এখানে? যে ব্যক্তি সক্রিয় থাকবে, মানে যে আশা করে, তো আশাটা পূরণ করার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমাকে সক্রিয় আচরণ করতে হবে। তাহলে এই সক্রিয়তা ও আশাবাদী যে ব্যক্তি তাকে বলেছেন হিপোক্রেট, স্যাঙ্গুইন। যারা এই ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের অধিকারীর ব্যক্তিগুলো কি হয়? সক্রিয় হয় এবং আশাবাদী হয়। ওকে, নাম্বার 2 কলেরিক। কলেরিক হচ্ছে কারা? যে সমস্ত ব্যক্তিগুলো কি হয় খিটখেটে মেজাজ এবং অল্পতেই রেগে যায়। এরা কিন্তু এই কলেরিকের পর্যায়ে পড়ে। মানে হালকা কোনো একটা কিছু বললে দেখা যায় কি ও বদমেজাজি, মানে তুমি ভালো কথা বললেও রাগ করে, খারাপ বললেও রাগ করে। মানে ওর নেচারটাই এমন যে ও কি করে খিটখিটে, মানে মানে অল্পতেও রাগ এসে যায়। এটা হচ্ছে কি কলেরিক। তাহলে আমরা কি দেখব? ফ্ল্যাগমেটিক। ফ্ল্যাগমেটিক ব্যক্তি কারা? যারা শান্ত প্রকৃতির। দেখো এখানে শান্ত যখন থাকবে কেউ, তার মন কি হবে? অবশ্যই মনটাও ভালো থাকবে, মানে কি মনের যে ভারসাম্য সেটাও ঠিক থাকবে। ক্লিয়ার? তাহলে শান্ত আর এরা কি হয়? মানসিক ভারসাম্যযুক্ত। তারপরে কি মেলাঙ্কলিক। মেলাঙ্কলিক মানে কি বিমর্ষ ও হতাশাগ্রস্ত। আমরা অনেক সময় বলি যে আমি শেষ, আমার দ্বারা কিছু হচ্ছে না, আমার দ্বারা হয়তো বা এবছর টেট পাস করা সম্ভব হবে না, চাকরিটা আর আবার হচ্ছে না। আমরা কি অনেক সময় ভেঙে পড়ি, হতাশাগ্রস্ত হয়ে যাই। পরিশ্রমের পরও যখন আমরা সাকসেস না পাই তখন দেখা যায় কি আমরা এইভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ি। তাহলে এটাকে বলেছেন কি? মেলাঙ্কলিক। ওকে, তাহলে আমি এখানে হিপোক্রেটস, হিপ্পো মানে জলহস্তি, তোমরা জানো। হিপোক্রেটসকে মনে রাখার জন্য আমি একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি এখানে। হয়তো বা উলট পালট হবে, বাট তোমরা জিনিসটাকে
মনে রাখতে পারবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। তাহলে কি হবে এটা? MSCP, MSCP, M for melancholic, S for sanguine, C for choleric, P for phlegmatic। তাহলে এই যে একটা আমি অ্যাক্রোনেম বললাম এখানে, এর মাধ্যমে কিন্তু আমরা হিপোক্রেটসকে মনে রাখতে পারি। হিপো মানে কি? জলহস্তি। হ্যাঁ, কখনো চিড়িয়াখানা গেলে দেখবে জলহস্তি। তাহলে হিপো মানে হচ্ছে জলহস্তি। এভাবে আমরা মনে রাখবো। জলহস্তি কি বলেছেন? MSCPর কথা। MSCP, MSCP মানে কি? এম হচ্ছে মেলানকলিক, এস হচ্ছে স্যাঙ্গুইন, সি হচ্ছে কলেরিক, পি হচ্ছে ফ্ল্যাগমেটিক। ক্লিয়ার? আশা রাখছি তোমরা এই শর্ট ফর্মটা মনে রাখবে। তারপরে আমরা চলে যাব ক্রেশ্চামার্স টাইপ। ক্রেশ্চামার্স কি? উনি হচ্ছেন একজন জার্মান মনোচিকিৎসক। উনি কি করেছেন? দৈহিক গঠন অনুযায়ী মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। ক্রেশ্চামার, জার্মান মনোচিকিৎসক মানে আর্নেস্ট ক্রেশ্চামার কি করেছেন? মানুষের যে দৈহিক বা শারীরিক গঠন অনুযায়ী মানুষকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। এবং তিনি মানুষের দেহ গঠনের সঙ্গে ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, মানে দেহ গঠনের সাথে ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্যগুলির সম্পর্ক, এগুলির মধ্যে কিন্তু একটা সম্পর্ক উনি স্থাপন করতে চেয়েছিলেন। তাহলে আমরা দেখি এক এক করে উনি কি টাইপ দিয়েছেন। তাহলে প্রথম কি আছে? পিকনিক, তারপরে কি আছে? অ্যাস্থেনিক, তারপরে কি আছে? অ্যাথলেটিক্স। তাহলে এখানেও কিন্তু আমরা একটা শর্ট ফর্ম ইউজ করব সেটাকে মনে রাখার। তাহলে শর্ট ফর্মটা আমি পরে বলছি। তাহলে আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো সবাই। পিকনিক মানে কারা? যাদের দৈহিক গঠনটা কী হবে? মোটা। মোটা মানে কি? মোটা মানুষকে কি দেখায়? গোলগাল দেখায়। তাহলে স্বাভাবিক। তাহলে পিকনিক যখন বলবে ধরে নেবে মোটা গোলগাল। মোটা মানে কি? গোলগাল হবে। এদের কি বৈশিষ্ট্য আছে? এরা জনপ্রিয়, এরা কি? সামাজিক, এবং এরা বহির্মুখী। জনপ্রিয় মানে কি? এরা লোকপ্রিয়তা পেয়ে যায়, মানে মানুষের মধ্যে এরা মিলেমিশে থাকে। সামাজিকতা বলতে কি বোঝায়? সমাজে এদের কি আছে? পরিচিতি থাকে। এবং বহির্মুখী, বহির্মুখী মানে কি বোঝায়? এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে কি? মনে যা আসে তা বলা। চাপা স্বভাবের বা চাপা প্রকৃতির নয়, মনে যা আসে সে খুলে বলে, সবার সাথে মিশে। যেহেতু সে কি সামাজিকভাবে সকলের সাথে মিশতে পারছে, সে নিজের যে মনের ভাব সেটা আদান প্রদান করতে পারছে। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় এক্সট্রোভার্ট। এটাকে বলা হয় এক্সট্রোভার্ট বা বহির্মুখী। তাহলে পিকনিক কারা? পিকনিক হচ্ছে মোটা, যারা গোলগাল। মোটা হলে গোলগাল হবে। মোটা গোলগাল যারা কি বৈশিষ্ট্য? জনপ্রিয় এবং সামাজিক এবং বহির্মুখী। তারপর আমরা দেখছি কি? অ্যাস্থেনিক। অ্যাস্থেনিক কারা? যারা শীর্ণ, হ্যাঁ, যারা একটু রোগা প্রকৃতির। আমরা বলি না ইংরেজিতে যে থিন মানে পাতলা, দেখতে একটু রোগা, দুর্বল, এবং লম্বাটে। এদের দৈহিক কাঠামোটা এরকম। তাহলে বৈশিষ্ট্য কি? দেখো, যেহেতু এরা রোগা, শীর্ণ, পাতলা থাকে, তাহলে দুর্বলতা কি? এদের মধ্যে অবশ্যই থাকবে। এবং কি? সেন্সিটিভ বা সংবেদনশীল হয় এরা। ক্লিয়ার? তাহলে এই দুটো বৈশিষ্ট্য এখানে দেখে রাখবে। তারপরে কি আছে? অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্স মানে কি? যারা খেলাধুলা করে সেই সমস্ত ব্যক্তিরা কি হয়? সুঠাম দেহের অধিকারী হয়। সুঠাম দেহ, দেহের গঠন খুব সুন্দর হয় ওদের। ঠিক আছে? যেহেতু দেহ ঠিক আছে মানে কি? মন ঠিক থাকবে। দেহ ঠিক মানে মন ঠিক। আমরা বলি না যে সুস্থ দেহে সুস্থ মনের বাস। তাহলে যখন ব্যক্তি দৈহিকভাবে সক্ষম, দৈহিকভাবে সুস্থ, সুঠাম দেহের অধিকারী, তখন ব্যক্তি অবশ্যই কি হবে? অনেকটাই উৎসাহী হবে, স্বাভাবিক হবে এবং আশাবাদী যে কিছু একটা আমি করব। কনফিডেন্স লেভেলটা ওর মধ্যে বেশি থাকে, কারণ দেহ ঠিক মন ঠিক। মনের মধ্যে কি আছে?
ওর এক ধরনের পুলক, মানে কি স্বতঃস্ফূর্ততা ওর মধ্যে আছে। তাহলে বোঝা গেল? ওকে, তাহলে ক্রেস্টামার টাইপস কমপ্লিট। এখন আমরা ডিসকাস করব শেলডন টাইপস। এক এক করে দেখে নেওয়া যাক শেলডন টাইপস। তাহলে শেলডনকে, ওনার পরিচয়টা প্রথম জানো। উনি হচ্ছেন আমেরিকার একজন শল্য চিকিৎসক, যিনি শারীরিক গঠন অনুযায়ী মানুষকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। প্রথমত কি? এন্ডোমরফিক, মেসোমরফিক, অ্যাক্টোমরফিক। তাহলে এন্ডোমরফিক কারা? এন্ডোমরফিক হচ্ছে যাদের শারীরিক গঠন কি হয়? মোটা। তাহলে মোটা হলে কি হবে? নরম দেহ। এবং মোটা নরম দেহ মানে কি? দেখতে কিছুটা গোলমোলো বা গোলগাল দেখাবে এদের শারীরিক গঠন। তাহলে এদের মেজাজটাকে উনি কি বলেছেন? ভিসেরোটনিক। মেজাজটাকে কি নাম দিয়েছেন এন্ডোমরফিকদের? ভিসেরোটনিক। তাহলে ভিসেরোটনিক এরা কারা? যারা সামাজিক এবং যারা বহির্মুখী, যারা স্নেহপ্রবণ, যারা আরামপ্রিয়। তাহলে তাদের কি কি আছে? ভিসেরোটনিক মানে কি? এরা সামাজিক, সমাজের সাথে মিশে, এরা বহির্মুখী, মানে সকলের সাথে এদের ভাবের আদান প্রদান হয়, মনে যা আসে মন খুলে কথা বলে। এবং স্নেহপ্রবণ মানে কি? মানুষের প্রতি এরা কিছুটা হলেও মমত্ব, সহমর্মিতা, স্নেহ এরা দেখায়। এবং যেহেতু মোটা, নরম দেহ এবং গুলগাল, তো কেন হচ্ছে সে মোটা, নরম দেহ এবং গুলগাল? কারণ সে হচ্ছে কি? আরাম প্রিয়। সে আরাম করতে ভালোবাসে। সারাদিন যা খায় সেটাকে সাশ্রয়ের চিন্তা, সেটাকে খরচ করার কখনো চিন্তা করে না। মানে ধরো যেখানে এক্সারসাইজ করার কথা ছিল সে করছে না, বাট বিনিময়ে কি? সে শুধু খাচ্ছে। তার ফলে কি হবে? মোটা তো অবশ্যই হবে। যাকে বিষয়টা অন্য কথা। শুধুমাত্র খেলেই যে মোটা হয় তাও নয়, বিভিন্ন কারণে অনেক সময় মানুষ মোটা হয়। যাক, মনে রাখার জন্য তোমাদেরকে বললাম বিষয়টা, অন্যভাবে নিবে না। নেক্সট হচ্ছে কি? মেসোমরফিক মানে কি? যারা পেশিবহুল। তোমরা দেখেছো যারা জিম করে, যারা অ্যাথলেটিক্সের প্লেয়ার, ওদের কি থাকে? পেশি। তোমার আমার 2 হাত মিলে ওদের কি হয়? একটা হাত হয়ে যায়। ওরা কি হচ্ছে? অনেক পেশির ওদের মানে যে মাসেল থাকে সেগুলো খুব স্ট্রং থাকে। তাহলে এই যে ওদের মেজাজটার নাম কি দিয়েছেন? সোমাটোটনিক। নাম কি দিয়েছেন? সোমাটোটনিক। তাহলে সোমাটোটনিক কারা? যারা উৎসাহী। এখানেও সেম, যাদের পেশিবহুল বেশি, যারা সোমাটোটনিক মেজাজের অধিকারী, এরা কীরকম হয়? এরা উৎসাহী হয়। উৎসাহী মানে কি? ওর তো দেহ খুব শক্তিশালী, ওর দেহ তো অ্যাক্টিভ, তো সে তো উৎসাহ হবেই, স্বাভাবিক কথা। তো যখন সে উৎসাহী হয় তখন সে কি পারে? তখন কিন্তু সে ঝুঁকি নিতে পারে, সে ঝুঁকি নিতে পছন্দ করে, রিস্ক নিয়ে কাজ করতে পছন্দ করে। কিন্তু একটা জিনিস এখানে লিখে দিয়েছে, সেটা কি? সুযোগ সন্ধানী হয় এরা, মানে সুযোগ বুঝে সে কাজ করে। তারপরে আমরা কি দেখলাম? অ্যাক্টোমরফিক মানে কি? অ্যাক্টোমরফিক এই যে মেজাজ, তাকে বলা হয় সেরিব্রোটনিক। সেটাকে বলা হয় কি? সেরিব্রোটনিক কারা? যারা একটু মনের দিক থেকে, যাদের মধ্যে কি আছে, মানে যারা ভীতু, মানে ভয় পায়, তাদেরকে আমরা বলি সেরিব্রোটনিক মেজাজ যাদের আছে, যারা ভীতু। ঠিক আছে। তাছাড়া কি শিল্পী, এরা কিন্তু এই মানসিকতা সম্পন্নের অধিকারী লোক, অ্যাকর্ডিং টু শেলডন টাইপস অফ পার্সোনালিটি। তাহলে আমরা কি দেখলাম? প্রথম আমরা আলোচনা করেছি শেলডন টাইপ, যে শেলডন বলেছেন 3 প্রকার শারীরিক গঠন অনুযায়ী ব্যক্তি 3 প্রকার, এবং তাদের মেজাজ কি কি আছে, কি কি বৈশিষ্ট্যের এরা অধিকারী, আমরা ডিটেলস আলোচনা করেছি। তাহলে আমরা কি করে মনে রাখবো এটাকে? আমরা মনে রাখবো একটা শর্ট ফর্ম। আমরা জানি দিল্লিতে যে এখন যে দল ক্ষমতা আছে, কে আছে? আপ। মানে কি? এ ফর এন্ডোমরফিক, এ ফর অ্যাক্টোমরফিক, পি, ওকে,
মেসো, এখানে আমরা মনে রাখবো আপনা, সরি এটা ভুল হয়েছে, এটা আমরা মনে রাখবো এখানে ওকে, একটু ডিস্টার্ব হলো, আমরা আলোচনা করছি আবার। এটাকে আমরা মনে রাখবো এন্ডোমরফিক, মেসোমরফিক, অ্যাক্টোমরফিক। আমরা আম কি লিখে দেব? আম। এ ফর এন্ডোমরফিক, এ ফর অ্যাক্টোমরফিক, এম ফর মেসোমরফিক। কি লিখে রাখবো? মেসোফর্মিক। ওকে, তাহলে বোঝা গেল? ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি। এখন আমরা আলোচনা করব স্পেঞ্জার্স টাইপ অফ পার্সোনালিটি। এই যে জার্মান দার্শনিক মানুষকে কি করেছেন, তার আগ্রহের ভিত্তিতে 3 ভাগে ভাগ করেছেন মানুষকে। কি কি? একটা হচ্ছে তাত্ত্বিক টাইপ, একটা হচ্ছে আর্থিক টাইপ, একটা হচ্ছে কি নান্দনিক টাইপ। তাহলে স্পেঞ্জার্স ব্যক্তিত্বকে কয়টি ভাগে বিভক্ত করেছেন? 3টি। কি কি? থিওরিটিক্যাল, ইকোনমিক, তারপরে হচ্ছে কি অ্যাস্থেটিক টাইপ। এখানে একটা শর্ট ফর্ম আমি ইউজ করব স্পেঞ্জারকে মনে রাখার জন্য। এই যে সকালে ঘুম থেকে উঠে আমরা কি খাই? চা খাই। চার ইংরেজি কি? টি, TEA, টি। তাহলে টি ফর থিওরিটিক্যাল, ই ফর ইকোনমি, এ ফর অ্যাস্থেটিক। ওকে, তাহলে স্পেঞ্জারকে মনে রাখবো আমরা কিভাবে? এই টি ওয়ার্ড দিয়ে আমরা মনে রাখবো। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখি যে আদৌ তাত্ত্বিক টাইপ বলতে কি বোঝায়। থিওরিটিক্যাল টাইপের ব্যক্তিত্ব কারা? যে সমস্ত ব্যক্তি প্রকৃতিগতভাবে তাত্ত্বিক, সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে অংশগ্রহণ করেন, স্পেঞ্জারের মতে এরা হলেন কি তাত্ত্বিক টাইপের ব্যক্তি। নাম্বার 2 হচ্ছে কি? নাম্বার 2 হচ্ছে আর্থিক টাইপ। আর্থিক টাইপ কারা? আমরা বলি না যে সমস্ত ব্যক্তিরা কি করে? অর্থ সঞ্চয় বেশি করে। অর্থ সঞ্চয় কি করে? বেশি করে। আমরা অনেক সময় বলি এদেরকে এরা কিপ্টে, এরা মানে খরচা কম করে, কম খায়, ওরা কি করে? জমায় বেশি। এদেরকে আমরা বলি কি ইকোনমিক টাইপ বা আর্থিক টাইপ। মানে যে সমস্ত ব্যক্তি অর্থ সঞ্চয় করতে বেশি ভালোবাসেন, এই সমস্ত ব্যক্তিত্বকে আমরা বলি আর্থিক টাইপের ব্যক্তিত্ব। তারপরে কি আছে? নান্দনিক টাইপ বা সৌন্দর্যবোধ, অ্যাস্থেটিক যাকে আমরা বলি। এই সমস্ত ব্যক্তিরা কি একটু সংবেদনশীল এবং একটা সৌন্দর্য প্রেমী। এরা কি সবসময় নিজেকে সাজগুজু করে রাখতে ভালোবাসে। যে কোনো জায়গায় যা করা নিজেকে কি একটু সুন্দর করে রাখতে, একটু সাজগুজু করে এরা থাকতে নিজেকে বেশি পছন্দ করে। এরা হচ্ছে কি অ্যাস্থেটিক টাইপ। তাহলে স্পেঞ্জার আমাদেরকে যে টাইপটা দিয়েছেন আগ্রহের ভিত্তিতে ব্যক্তিতে, সেটা কয় প্রকার? 3 প্রকার। কি কি আছে? তাত্ত্বিক, আর্থিক, নান্দনিক। মানে থিওরিটিক্যাল, ইকোনমিক, অ্যাস্থেটিক। তাহলে এটা মনে রাখার পদ্ধতি কী বললাম আমি? এই যে রোজ সকালে আমরা কি খাই? চা পান করি। এই চায়ের যে ইংরেজি ওয়ার্ড টি, সেটা দিয়ে কিন্তু আমরা এই স্পেঞ্জারের যে টাইপস ও পার্সোনালিটি সেটাকে মনে রাখার চেষ্টা করব। তারপরে আমরা চলে যাব ইয়ংস টাইপ। ইয়ং কোন দেশের? উনি হচ্ছেন সুইজারল্যান্ডের। উনি একজন মনস্তত্ত্ববিদ। উনি কি করেছেন? ব্যক্তিত্বকে মানে ব্যক্তি সকলকে 2টি মাত্রায় বিভক্ত করেছেন। একটা হচ্ছে কি বহির্মুখী, এক্সট্রোভার্ট, এবং অন্তর্মুখী, ইন্ট্রোভার্ট। তাহলে আমরা দেখব যে অন্তর্মুখী মানে ইন্ট্রোভার্ট কারা। যে সমস্ত ব্যক্তি ইন্ট্রোভার্ট বলতে আমরা কাদের বুঝি? যে ব্যক্তি নিজের মধ্যে অবস্থান করে, বিশেষ করে যখন কোনো আমরা ইন্ট্রোভার্ট দেখছি। প্রথমত ইন্ট্রোভার্ট যে ব্যক্তি নিজের মধ্যে অবস্থান করে, বিশেষ করে যখন কোনো চাপ বা দ্বন্দ্বমূলক পরিস্থিতির সম্মুখীন হয়। মানে অন্তর্মুখী যারা ব্যক্তি, এরা কি হয়? একটু লাজুক প্রকৃতির। এরা মানুষের সাথে
কি করে, লোকজনের সঙ্গে এরা পছন্দ করে না বেশি লোকজনের সাথে মেলামেশা, কথা বলা। এরা খুব এগুলো কম করে থাকে এই প্রকৃতির ব্যক্তিরা। মানে কি, এরা একা থাকতে ভালোবাসে। ঠিক আছে, তাহলে ইয়ং এই সমস্ত ব্যক্তিকে কী হিসাবে আখ্যায়িত করেছেন, যে কারা হন এই সমস্ত ব্যক্তিরা ব্যক্তিত্বের অধিকারী? বিশেষত যারা দার্শনিক, যারা বিজ্ঞানী, এরা কিন্তু এই ইন্ট্রোভার্ট থাকেন। কারণ দেখো, বিজ্ঞানী যদি আমাদের মতো এত সারাদিন কথা বলে, সারাদিন যদি বকবক করতে থাকে, অযথা যদি টাইম স্পেন্ড করে, তাহলে ওদের কিন্তু এই চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে না। তাই তাদেরকে কী করতে হয়, অনেক চিন্তা করতে হয়। এদের কখনো এই মেলামেশার সময় এদের এত থাকে না। যারা দার্শনিক এরাও কি হয়, অন্তর্মুখী প্রকৃতির হয়। এটা কে বলছেন? এটা বলছেন ইয়ং। তাহলে আমরা কি দেখলাম? অন্তর্মুখী ব্যক্তি কারা, ইন্ট্রোভার্ট কারা? যারা একটু লাজুক প্রকৃতি, যারা মানুষের সঙ্গে সঙ্গ কম পছন্দ করে, উঠা বসা, আলাপ আলোচনা, গল্প করা, এরা সবসময় একা থাকতে ভালোবাসে। ঠিক আছে, তাহলে কোন শ্রেণীর ব্যক্তিকে বলেছেন উনি ইন্ট্রোভার্ট? বলেছেন বিজ্ঞানী এবং যারা দার্শনিক, এরা হচ্ছেন কি এই ইন্ট্রোভার্ট টাইপের ব্যক্তি। তারপর আমরা কি দেখব? বহির্মুখী মানে এক্সট্রোভার্ট। এরা কারা? এরা বাইরের জগতের সঙ্গে কি করে, এরা পরিচিত হতে চায়। মানে এদের যে বুদ্ধিমত্তা রয়েছে, এই বুদ্ধিমত্তাকে এরা কি করে সামাজিক পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে। এরা সব সময় সমভাবাপন্ন এবং উদ্বেগমুক্ত। এরা সামাজিক এবং বন্ধু মনোভাবাপন্ন। এখানে একটা ভুল হয়েছে আমার। এরা কি হয়? এরা সামাজিক প্রকৃতির হয়। এরা বন্ধু মনোভাবাপন্ন, সকলকে আপন মানে বন্ধু করে নিতে ভালোবাসে এবং উদ্বেগমুক্ত। এরা দুশ্চিন্তা কম করে, অ্যাংজাইটি এদের মধ্যে খুব কম। এরা সবসময় চায় কি, যে লাইফটা পেয়েছি সেটা আনন্দ করে কাটাবো। তারপরে কি, সামাজিক, রাজনৈতিক, বাণিজ্যিক সংস্থায় কর্মরত যারা আছেন, আমরা দেখি উচ্চপদস্থ কর্মীরা এই প্রকৃতির হয়। সাপোজ আমি যদি ধরি, এই যে বাণিজ্যিক সংস্থায় কর্মরত ব্যক্তি মানে উচ্চপদস্থ কর্মীরা থাকেন, এরা কি হয়? এরা কিন্তু একটু দেখবে অনেক জায়গায় তুমি যখন যাবে, ওরা তোমাকে চিনে না, তারপরে তোমার সামনে এসে বলবে, আপনাকে কোথাও জানি আমি দেখেছি, মনে মনে লাগছে আমাকে। আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? তখন তুমি ওর সাথে নামটা বললে, নাম বলার পর ও দেখবে তোমার সাথে কন্ট্যাক্ট হবে, কথা বলবে। ফট করে একদিন তোমাকে বলে দেবে যে আমার কাছে এমন একটা বিজনেস পলিসি আছে, আপনার কিছু কি একটু সময় আছে? যদি থাকে তাহলে বলুন, তাহলে আমরা একটু মিট করব, বিষয়টা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব। এদের মধ্যে কিন্তু মানুষকে আকৃষ্ট করার এক ধরনের প্রবণতা থাকে এই ব্যক্তিত্বের অধিকারী। সাপোজ তুমি বাজারে গেলে, যে তুমি একটা স্যামসাং মোবাইল কিনবে, কিন্তু যখন তুমি যাবে মোবাইল শপে, দেখবে ওখানে এমন কিছু লোক বসে রয়েছে, স্টাফ দোকানের। ওরা কি করবে, তুমি যেটা কিনতে চাইছো সেটার সামনে দেখবে ওটা না এনে অন্য কোনো একটা ফোন তোমার সামনে বারবার রিপ্রেজেন্ট করছে এবং ফিচার্সগুলো বলার চেষ্টা করছে, যে স্যার দেখুন এখানে এই ফিচার্স, এটা কিনলে আপনার এই হবে, সে হবে। তখন তুমি কিন্তু সেখানে কি করো, এমন একটা পরিস্থিতিতে পড়ে যাও, তুমি বাড়ি থেকে যে প্ল্যানটা করেছো, দেখা যাচ্ছে কি তোমার মনে হবে তখন ওদের বোঝানোর দক্ষতা দেখে, যে না, আমি যেটা প্ল্যান করেছিলাম এর থেকেও মনে হচ্ছে ও যেটা দেখাচ্ছে এটা ভালো, এবং তুমি সেটা কিনে বাড়ি চলে আসছো। তাহলে এটাই হচ্ছে কি এক ধরনের ব্যক্তিত্ব, যেটা আমরা অনেক সময় কি করি, ওদের ফাঁদে পড়ে যায়। তাহলে এরা কারা? এরা হচ্ছে এক্সট্রোভার্ট, যারা পার্সোনালিটির অধিকারী এরা। ওকে, তাহলে ইয়ং টাইপ বোঝা গেল। তাহলে ইয়ং বলেছেন ইন্ট্রো আর এক্সট্রোভার্ট। কিন্তু আমার মনে হচ্ছে এখানে আরেকটা পার্ট ওনার রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাম্বিভার্ট। ঠিক আছে, সময় পেলে সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, এবার আমরা চলে যাব লাস্ট টাইপ থিওরির মধ্যে। এটা হচ্ছে আমাদের ফ্রয়েডিয়ান টাইপ। তো সিগমেন্ট ফ্রয়েডের কথা সবাই জানো, উনি একজন অস্ট্রিয়ার একজন চিকিৎসক এবং মনোবিজ্ঞানী।
যিনি ব্যক্তিত্বের এই যে মনোসমীক্ষণ তত্ত্ব সেটা প্রতিষ্ঠিত করেছেন। ঠিক আছে, তাহলে এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব যখন সিগমুন্ড ফ্রয়েডের সাইকোঅ্যানালাইটিক থিওরি আসবে তখন। এখন আমরা দেখে নেব যে ফ্রয়েড এই যে ব্যক্তিত্বের কয় টাইপের কথা বলেছেন এবং আত্ম জিনিসগুলো কী কী। তাহলে তোমরা সকলেই জানো যে ফ্রয়েড কিন্তু এই যে লিবিডো বা যৌনশক্তি বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। হ্যাঁ, কি বলেছেন উনি? এই যে ফিক্সেশন ঘটে তাকে ভিত্তি করে কি হয়, ব্যক্তিত্বের বিকাশ হয়। কিসের ফিক্সেশন বা সম্বন্ধকরণ? সেটা হচ্ছে যৌনশক্তি বা লিবিডোর সংবন্ধন বা ফিক্সেশন ঘটেছে, তাকে ভিত্তি করে কিন্তু ব্যক্তিত্বের 3টি টাইপের কথা উনি বলেছেন। কি কি? একটা হচ্ছে অরাল, ইরোটিক, তারপর হচ্ছে কি অ্যানাল, তারপর হচ্ছে কি ফেলিক টাইপ। তাহলে অরাল, ইরোটিক টাইপ, অ্যানাল টাইপ, ফেলিক টাইপ, আমরা এখন এক এক করে এই টাইপসগুলো ফ্রয়েডের আলোচনা করব। ওকে, তাহলে কি লিখেছিলাম? প্রথমত কি ছিল? অরাল ইরোটিক টাইপ। সেটা কি বাংলাতে বলা হয় তাকে? মৌখিক রতিমূলক টাইপ। ফ্রয়েডের মতে শৈশবে যৌনতার অবস্থান হয় কোথায়? বা শিশুদের মুখে, ঠোঁটে। এই স্তরের বাচ্চারা কি করে? এরা মুখের কার্যাবলীর মাধ্যমে কি করে? যৌন সুখ ভোগ করে। যেমন এরা চুষণ, কামড়ানো, মুখে কোনো বস্তু রাখা প্রভৃতি কাজের মাধ্যমে কি হয়? শিশু যৌন সুখ পায়। দেখবে এরা কি করে? এরা চুষণ মানে কি? এরা সাকিং করতে থাকে। যখন এদের দাঁত না থাকে ওরা চুষতে থাকে। যখন দাঁত উঠে যায় ওরা কি করে? কামড়াতে শুরু করে। মুখে দেখবা কোথাও কোনো একটা কিছু পেয়েছে সেটা সে মুখের মধ্যে রেখে দেয়। এইভাবে এরা কি করে? এরা অনুভব করে যৌনতা, অ্যাকর্ডিং টু ফ্রয়েড। নাম্বার 2 আমরা কি দেখব? নাম্বার 2 সেটা কি আছে? অ্যানাল টাইপ, মানে কি? পায়ুরতিমূলক। এই স্তরে শিশু কি করে? পায়ু সংক্রান্ত কার্যাবলী থেকে যৌন সুখ পায়। পায়ু বলতে কোনগুলোকে বোঝাচ্ছে এখানে? এই যে মল মূত্রধার। ঠিক আছে, এরা কি করে? মল মূত্র ত্যাগ বা টয়লেট করে। এরা দেখা যায় কি এরা খুব সুখ পায়। ঠিক আছে, দেখবে অনেক সময় যে এই জায়গায় তুমি বলবে যে এখানে তুমি মানে মূত্রাশয় নিঃসরণ করবে না, ও করে দেয় সেখানে। ঠিক আছে, ওটা ওর কাছে ভাল লাগে। ঠিক আছে, হয়তো বা বিষয়টা তোমার কাছে ভাল লাগবে না, কিন্তু ওর কাছে ভাল লাগে। অনেক সময় দেখবে চেপে ধরে রাখে, ওর পটি পেয়েছে সে কী করে? চেপে ধরে রাখে। এইভাবে সে কিছু সুখ পায়। তাহলে এই জায়গায় আমরা কি করব? বাচ্চাদেরকে ট্রেনিং দেব এবং এদের যে সামাজিক চাহিদা অনুযায়ী যে মলমূত্র ধরে রাখার সঙ্গে যে স্তরটি যুক্ত সেটা কিন্তু আমরা ওদেরকে তার পজিটিভ নেগেটিভ সাইডগুলো আমরা এদেরকে তুলে ধরব। নেক্সট হচ্ছে কি? স্বাভাবিক টাইপ, মানে ফেলিক টাইপ। ফেলিক টাইপ কি? এই ধরনের ব্যক্তিত্বের অধিকারীগণ কি করে? নিজেকে বেশি ভালোবাসতে শেখে। এরা নিজেকে ভালোবাসে বেশি এবং নিজেকে কি করে? মানুষের সামনে প্রদর্শন বা তুলে ধরতে বেশি পছন্দ করে এবং অপরের নজর এরা সবসময় আকর্ষণ করতে চায়। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখছি এই যে ফ্যালিক টাইপ। তাহলে ফ্যালিক টাইপের মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জানা, সেটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স আর একটা হচ্ছে কি? ইলেকট্রা কমপ্লেক্স। ঠিক আছে, এটা আমরা দেখেছি কোথায়? ফ্রয়েডের থিওরিতে। তাহলে ইলেকট্রা আর ইডিপাস কি আছে সেটা নিশ্চয়ই তোমরা সকলেই আশা করি কিছুটা হলেও তোমাদের ধারণা আছে, কারণ তোমরা বিএডে অলরেডি বিএডে কী করেছে? এগুলো অলরেডি তোমরা কিন্তু শিখে নিয়েছো। এগুলো তোমাদের মোটামুটি আশা রাখছি আমি জানার মধ্যে আছে। তাহলে কি পড়ে সেটা? এই যে মানে ইডিপাস আর ইলেকট্রা কমপ্লেক্স, সেটা কি? দেখবে ছোটোবেলায় ছেলেরা কি থাকে? তার মায়ের প্রতি আসক্ত হয়ে ওঠে এবং বিরক্তবোধ কার প্রতি করে? বাবার প্রতি। মানে মায়ের প্রতি আসক্ততা মানে ভালোবাসা, বিরক্তবোধ হচ্ছে কার প্রতি? বাবার প্রতি। এটাকে বলা হয় কি? ইডিপাস কমপ্লেক্স। এবং অনেক সময় আমরা দেখি মেয়েরা কি করে?
বাবার প্রতি আসক্ত হয়ে ওঠে, মার প্রতি বিরক্ত বোধ করে, এটাকে বলা হয় ইলেক্ট্রা কমপ্লেক্স। তোমরা এগুলো কিন্তু লিখে নেবে, ইডিপাস কমপ্লেক্স আর একটা হচ্ছে কি ইলেক্ট্রা কমপ্লেক্স। আমি আবারও বলছি যে ইডিপাস কমপ্লেক্স হচ্ছে ছেলেরা যখন মায়ের প্রতি আসক্ত হয়ে ওঠে এবং বাবার প্রতি যখন বিরক্ত বোধ করে, এই অবস্থাটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। এবং মেয়েরা যখন বাবার প্রতি আসক্ত হয়ে ওঠে এবং মার প্রতি বিরক্ততা বোধ করে, এটা হচ্ছে ইলেক্ট্রা কমপ্লেক্স। তারপরে আমি কি লিখে দিয়েছি এখানে, এক্সট্রা কিছু ইনফরমেশন আমি অ্যাড করে দিয়েছি, এগুলি তোমরা লিখে নেবে। কি দিয়েছি, এ টাইপ এবং বি টাইপ পার্সোনালিটি কে বলেছেন, ফ্রিডম্যান এবং রোজেনম্যান। তাহলে এ টাইপ ও বি টাইপ পার্সোনালিটির কথা কে বলেছেন, ফ্রিডম্যান এবং রোজেনম্যান। তারপরে কি, সমষ্টিগত অবচেতনের ধারণা মানে কালেকটিভ কনসিয়াসনেস, এটা কে দিয়েছেন, ইয়ং দিয়েছেন। কে দিয়েছেন, ইয়ং। তারপরে কি, আর্কিটাইপ এর কথা কে বলেন, বা অ্যানিমাস অ্যান্ড এনিমা, এটাও কিন্তু দিয়েছেন ইয়ং। এসকেপ ফ্রম ফ্রিডম একটা বই লিখেছেন এরিক ফ্রম, যেটা পাবলিশ হয়েছিল 1941-এ। তাছাড়া উনি দিয়েছেন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে বেসিক হিউম্যান ডাইলেমা। এটাও কিন্তু তোমরা দেখে রাখবে। তাহলে আমরা কি দেখলাম, এক্সট্রাতে টাইপ থিওরিগুলো করার পর দেখলাম এ টাইপ এবং বি টাইপ ব্যক্তিত্বের ধারণা দিয়েছেন ফ্রিডম্যান এবং রোজেনম্যান। এবং 2 নম্বরে আমরা দেখলাম এই যে কালেকটিভ আনকনসিয়াসনেস মানে সমষ্টিগত অবচেতন, এর ধারণা দিয়েছেন ইয়ং। তাছাড়া দিয়েছেন আর্কিটাইপ, অ্যানিমাস এবং এনিমা, এই যে কনসেপ্টটা দিয়েছেন ইয়ং। এসকেপ ফ্রম ফ্রিডম 1941 এই বইটা লিখেছেন এরিক ফ্রম, এবং বেসিক হিউম্যান ডাইলেমা এই কনসেপ্টটাও কিন্তু দিয়েছেন এরিক ফ্রম। তো আশা রাখছি আজকে এইটুকুই থাক। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস নাম্বার 2-তে যে কি ট্রেড থিওরি রয়েছে সেইগুলো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে, আশা রাখছি ভিডিওটা তোমরা শেয়ার করবে। এটা তোমাদের কিছুটা হলেও মানে আমি আশা রাখছি যে তোমাদের হেল্প হবে। ধন্যবাদ সবাইকে।